পলিটিক্যাল নিউরাল ওএস শব্দটা শুনলেই কেমন যেন একটা সাইফাই মুভির কথা মনে হয়, তাই না? কিন্তু এটা মোটেই কল্পনার নয়, একেবারে বাস্তব। আজ আমরা এমনই একটা সত্যিকারের পলিটিক্যাল ব্লুপ্রিন্টকে কাটাছেঁড়া করে দেখব, কিভাবে আজকের দিনের ইলেকশনকে ডেটা আর স্ট্র্যাটেজির একটা নিখুঁত খেলায় বদলে ফেলা হচ্ছে। চলুন একটা সত্যিকারের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝি। দেখুন, এই পুরো কৌশলের মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ। নির্বাচন এখন আর শুধু ভাষণ বা প্রতিশ্রুতির খেলা নেই। এটা এখন একটা ডেটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম। মানে, ভোটের লড়াইটা এখন আর শুধু রাস্তায় বা মিটিংয়ে হচ্ছে না। আসল খেলাটা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। প্রত্যেকটা ভোটার, তাদের কি পছন্দ, কি অপছন্দ, এমনকি তাদের রাগ বা ক্ষোভ, সবকিছুই এখন এক একটা ডেটা পয়েন্ট। কিন্তু এই ডেটা দিয়ে হয়টা কি? কিভাবে সাধারণ মানুষের ভাবনাচিন্তাকে ভোটের অঙ্কে বদলে ফেলা হয়? এই পুরো প্রসেসটা বুঝতে গেলে আমাদের একটা নির্দিষ্ট এলাকার একদম ভেতরে ঢুকতে হবে। আর এই ডকুমেন্টটা ঠিক সেই কাজটাই করেছে, একটা কেস স্টাডি নিয়ে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল পশ্চিমবঙ্গে সাঁকরাইল বিধানসভা কেন্দ্র। আর এই যে অ্যানালিসিসটা আমরা দেখছি, এটা মূলত একটা চ্যালেঞ্জের পার্টির দৃষ্টিকোণ থেকে বানানো, মানে যারা ক্ষমতায় থাকা পার্টিকে চ্যালেঞ্জ জানাতে চায়। চলুন দেখি সাঁকরাইলের ডেটা তাদের কি বলছে। সাঁকরাইল হাওড়া জেলার একটা বেশ গুরুত্বপূর্ণ আধা শহরে এলাকা, কলকাতার একদম গা ঘেঁষে। এর ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক পরিস্থিতি দুটোই এখানকার রাজনীতিকে সরাসরি প্রভাবিত করে। মানে, একদিকে শহরের ছোঁয়া, অন্যদিকে গ্রামের সমস্যা, এই দুয়ের একটা টানাপোড়েনই কিন্তু এখানকার পলিটিক্যাল সিনারিওটা তৈরি করে। দেখুন, যে কোনো স্ট্র্যাটেজি বানানোর প্রথম স্টেপই হল সেখানকার মানুষজনকে বোঝা। সাঁকরাইলে প্রায় 34% মুসলিম, 23% তফসিলি জাতি আর বাকি 43% সাধারণ হিন্দু ভোটার। ট্র্যাডিশনালি এখানকার মুসলিম ভোট একদিকে যায় বলে ধরে নেওয়া হয়, কিন্তু তফসিলি জাতি আর সাধারণ হিন্দুদের ভোটটা ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর চ্যালেঞ্জার্সদের আসল লক্ষ্যই হল এই সমীকরণটা নিজেদের দিকে নিয়ে আসা। 2021-এর নির্বাচনে এখানকার ক্ষমতাসীন দল, মানে টিএমসি, প্রায় 40,000-এরও বেশি ভোটের একটা বিশাল ব্যবধানে জিতেছিল। ভাবুন একবার, 40,000! এই বিপুল ব্যবধানটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। এই গ্যাপটা কমানোর জন্য শুধু সাধারণ প্রচার করলে হবে না, দরকার একটা একেবারে নিখুঁত ডেটা নির্ভর স্ট্র্যাটেজি। একটা সফল স্ট্র্যাটেজি কিন্তু শুধু সংখ্যার উপর দাঁড়িয়ে থাকে না, তার ভিত্তি হল মানুষের অনুভূতি। এই সিস্টেমটা ভোটারের রাগ, হতাশা আর রোজকার জীবনের সমস্যাগুলোকে খুঁজে বের করে। কারণ দিনের শেষে গণতন্ত্রের আসল কথাটাই তো হল প্রত্যেক নাগরিকের সম্মান আর তাদের কথা বলার অধিকার। চলুন দেখি সাঁকরাইলের মানুষ ঠিক কী নিয়ে বিরক্ত বা ক্ষুব্ধ। রিপোর্ট অনুযায়ী সাঁকরাইলের মানুষের মনে জমে থাকা ক্ষোভের মূল কারণগুলো কি কি? দেখুন, সরকারি প্রকল্পে কাটমানি, শিক্ষক নিয়োগের দুর্নীতি যেটা বহু পরিবারের জীবনকে নাড়িয়ে দিয়েছে, ভোটের পরে হিংসার ভয়, এলাকার কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব, আর অবশ্যই সিএএ নিয়ে যে টেনশন তৈরি হয়েছে সেটাও। এগুলো কিন্তু শুধু খবরের হেডলাইন নয়, এগুলো মানুষের রোজকার জীবনের কষ্ট। এই ডকুমেন্টের একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, কাটমানির ক্ষোভ। এটা শুধু একটা অভিযোগ নয়, এটা একটা মারাত্মক ইমোশন যা সাধারণ মানুষের মনে শাসক দলের উপর একটা অবিশ্বাস তৈরি করছে। এই সিস্টেমটা ঠিক এইরকম ইমোশনাল ট্রিগার পয়েন্টগুলোকে খুঁজে বের করে, যেগুলো ভোটের বাক্সে সরাসরি প্রভাব ফেলতে পারে। আচ্ছা, এই সব ডেটা আর মানুষের ক্ষোভকে এক জায়গায় করে লাভ কি, যদি সেটাকে একটা কাজের প্ল্যানে বদলানো না যায়? এই ডকুমেন্টটায় সেই প্ল্যানটার একটা দারুণ নাম দেওয়া হয়েছে, চতুর্মুখ মতবাদ বা চতুর্মুখা ডকট্রিন। এটা আসলে একটা চারদিক থেকে অ্যাটাক করার প্ল্যান। এই স্ট্র্যাটেজির 4টে মুখ। প্রথমটা শিব, তার মতো আগ্রাসী হয়ে শাসক দলকে দুর্নীতি আর হিংসার অভিযোগে আক্রমণ করা, যেমন ধরুন কাটমানি বা শিক্ষক দুর্নীতির মতো ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা। দ্বিতীয়টা বিষ্ণু, তার মতো স্থিতিশীলতার প্রতীক হিসাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে তুলে ধরা। তৃতীয় ব্রহ্মা, তার মতো ইনোভেটিভ হয়ে ডেটা নির্ভর বুথ ম্যানেজমেন্ট আর সোশ্যাল মিডিয়া দিয়ে মেসেজ ছড়ানো। আর শেষে দুর্গা, তার মতো সুরক্ষার প্রতীক হয়ে নারী আর নির্দিষ্ট কিছু কমিউনিটির নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া।
এই স্লাইডটা দেখুন কি পরিষ্কার করে পুরো ব্যাপারটা দেখানো হয়েছে। একদিকে ক্ষমতাশালী টিএমসির পাওয়ারটা কি, তাদের মজবুত সংগঠন আর ওয়েলফেয়ার স্কিমগুলো, কিন্তু দুর্বলতা দুর্নীতির অভিযোগ। অন্যদিকে চ্যালেঞ্জের বিজেপির সুযোগটা কোথায়, মানুষের এই রাগটাকেই কাজে লাগানো। কিন্তু তাদের চ্যালেঞ্জটা কি, টিএমসির স্ট্রং ভোট ব্যাংক আর একজন জনপ্রিয় স্থানীয় মুখের অভাব। এবার এই বড় স্ট্র্যাটেজিটাকে ছোট ছোট ভাগে ভাগ করা হচ্ছে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য। এটাকে বলা হচ্ছে আউটরিচ স্ট্যাক। যেমন মতুয়া সম্প্রদায়ের কাছে গিয়ে বলা হচ্ছে সিএএ তাদের জন্য কতটা লাভের, মহিলাদের কাছে পৌঁছানো হচ্ছে নিরাপত্তার বার্তা দিয়ে, আর যুবকদের কাছে চাকরির প্রতিশ্রুতি। মানে যার যা প্রয়োজন তাকে ঠিক সেই মেসেজটাই দেওয়া হচ্ছে। এত কিছু দেখার পর একটা কথা পরিষ্কার, এটা শুধু একটা রিপোর্ট নয়, এই ধরনের ডেটাভিত্তিক কাজে একটা মস্ত বড় দায়িত্বও থাকে। যখন কোনো রাজনৈতিক দল ভোটারদের ব্যক্তিগত তথ্য ও মতামত ব্যবহার করে, তখন তাদের প্রাইভেসি আর সম্মতির খেয়াল রাখাটা খুব জরুরি। ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট কিন্তু ঠিক এই সুরক্ষার কথাই বলে। সত্যি কথা বলতে কি, এটা একটা কার্যকরী ব্লুপ্রিন্ট, এমন একটা গাইডলাইন যা শুধু অ্যানালিসিস করেই থেমে যায় না, বরং মাঠে নেমে কিভাবে কাজ করতে হবে তার রাস্তাটাও দেখিয়ে দেয়। এখানকার প্রত্যেকটা ডেটা পয়েন্ট আসলে এক একটা অ্যাকশন আইটেম, প্রত্যেকটা অভিযোগ প্রচারের এক একটা অস্ত্র। তাহলে আমরা দেখলাম কিভাবে ডেটা, মানুষের ইমোশন আর একটা নিখুঁত স্ট্র্যাটেজি, এই তিনটি জিনিস মিলে আজকের দিনের ইলেকশনের চেহারাটা তৈরি করছে। কিন্তু এটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্নও তুলে ধরছে। যখন প্রত্যেকটা নির্বাচনকে এত প্রিসাইসলিভাবে ইঞ্জিনিয়ারিং করে লড়া হবে, তখন সাধারণ ভোটারদের ভূমিকাটা